বানের জলে ভাসছে বিস্তীর্ণ জনপদ। কুমিল্লায় নতুন করে ১৩৫ গ্রাম প্লাবিত। উন্নতি নেই ফেনী নোয়াখালীতে। পানিবন্দী প্রায় ১০.৫ লাখ পরিবার। প্রত্যন্ত এলাকায় খাবার পানির সংকট। ত্রাণ সহায়তা নিয়ে ছুটছেন সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবীরা। তাদের উপরে কোন রকম ৫-৬ ফ্যামিলি আছে। আমার এখানে ৬৫-৭০ বছর বয়স হয়, এরকম বন্যা আর দেখিনি। পানির লেগে কোনো ঘরতে বাইরে যায় না। সিঁয়া দেয়, মুড়ি দেয়, তারপরে মিঠাই দেয়। চাল ডাল আঙুরে কিছু দেয় না। কালকে একজনে শুধু মুড়ি এক আর বিস্কুট এক প্যাকেট দিছে। ভিতরে অনেক বাড়িঘরে খাবার পৌঁছতেছে না। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামায় ৬ ঘন্টা পর বন্ধ হলো কাপ্তাই হ্রদের ১৬ গেট। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া। আহত অন্তত ১৫ জন। ঢাকা মেডিকেলে ভর্তি। বাংলাদেশের পুলিশই রাষ্ট্র হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবস্থার সংস্কারে সবার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। বন্যার্তদের সহযোগিতা এগিয়ে আসার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ত্রাণের বন্দর। টিএসসিতে নেওয়া হচ্ছে অর্থ সহায়তা। খেলার মাঠে খাদ্য পোশাক সংগ্রহ। হেলিকপ্টারে যাচ্ছে দুর্গত এলাকায়, জানালেন স্যার জিএস। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। জনগণের ভোটে নির্বাচিতরাই গড়ে তুলবেন গণতান্ত্রিক বাংলাদেশ। ৩৭ দিন পর ঢাকার বুকে ছুটছে গতির মেট্রো রেল। যাত্রীদের সন্তোষ। সংস্কার করে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার। কিছু জেলায় কমতে শুরু করলো। ফেনী নোয়াখালী থেকে নামছে না বানের পানি। তলিয়ে আছে হাজার হাজার ঘরবাড়ি। বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন। প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় দেখা দিয়েছে খাবার আর পানির সংকট। ত্রাণের অপেক্ষা আছেন প্রত্যন্ত এলাকার বহু মানুষ। সেদিকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবীরা। নোয়াখালী থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের একটি জায়গায়। এটির নাম কেন্দুরবাগ দর্জিবাড়ি রাস্তার মুখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে, এবং এই পানিটা তারা বলছেন যে গত রাত থেকে পানি আকস্মিকভাবেই বাড়তে শুরু করেছে অনেক বেশি, এবং তারা বলছেন যে এই এলাকাটিতে অন্তত ৮ থেকে ৯ হাজার মানুষের বসবাস। প্রত্যেকেই যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন করছেন। আমরা বেশ কিছু ঘরে ঢুকেছিলাম, দেখেছি যে সেখানে কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি, এবং মানুষ আশ্রয়ের জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন যে তাদের ঘর বাড়িতে থাকার যদি একান্তই না পান, সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন। কিন্তু তারা এক কথাও বলছেন যে আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুব অপ্রতুল। ঘরের কোমর সমান পানি, এখানে আসলে বসবাসযোগ্য আর নেই বাসা। এভাবেই এখানকার মানুষজন বন্দি জীবনযাপন করছেন। তারা বলছেন তাদের কাছে সুপেয় পানি তো নেই, খাবারও নেই, এবং অনেকে অসুস্থ, কিন্তু সেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও নেই। বুক সমান ঘরের ভিতর, আমরা ঘরে নাই, অন্য ঘরে চলে গেছে। ওখানে ছাদের উপরে কোন রকম ৫-৬ ফ্যামিলি আছে। বাংলাদেশের ১১টি জেলার যে বন্যা পরিস্থিতি, তার সাথে এখানে গত রাত থেকে পানির পরিমাণটি বাড়ছে। মানুষ আশঙ্কা করছেন যে এই অঞ্চলটি প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তে শুরু করছে। এখনই যদি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সুযোগ না পান, তাহলে আরো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে। আজকে ৩ দিনে অগর পানি, কিন্তু বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে বলতেছে বোট দিতেছে, নৌকা দিতেছে, কই আমরা এগুলা দেখি নাই। সিঁয়া দেয়, মুড়ি দেয়, তারপরে মিঠাই দেয়, এগুলা এখন ভাত বিস্কুট। বেশ কয়েকটি ঘরে আমরা ছোট শিশু দেখেছি, তাদেরকে সারাক্ষণই তাদের পরিবারের লোকজন আগলে রাখতে হচ্ছে। সব মিলিয়ে প্রচন্ড ভীতিকর এবং বিপজ্জনক একটি পরিস্থিতি পার করছে এখানকার মানুষজন।
সবাই বলছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ত্রাণ, একই সাথে দরকার তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর যে 3টি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা করছেন। এবং র্যাবকে আমরা দেখেছি, ফায়ার সার্ভিসকে দেখেছি, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, আনসার সদস্যরাও কাজ করছেন। অর্থাৎ সরকারি যত রকমের সংস্থা আছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষকেও আমরা দেখেছি পাশে দাঁড়াতে। নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার কেন্দুরবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নতুন করে প্লাবিত হয়েছে 2 উপজেলার আরও 135টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন 2 লাখেরও বেশি মানুষ। বিস্তারিত জানিয়েছেন ইশতিয়াক আহমেদ। গতকাল সন্ধ্যা থেকে ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলার প্রায় 30টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 40,000 সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে। বুড়িচং উপজেলায় মোট 105টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 1,75,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং 10,000 মানুষের মতো ইতিমধ্যে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির লেগে কোনো ঘরতে বাইরে যায় না, তো যে কোনো খাওয়া দাওয়া প্রচুর মতো পাওয়া যেতেছে। বিভিন্ন জায়গায় মানুষ এখনো বাড়ির থেকে বাড়িতে পারেনি, সল্লাদ তারা আর্থিক মধ্যে আসে নাই, বাড়িঘর ফালাই দেয়। ব্রাহ্মণপাড়া যে উপজেলাটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই একটি করে গ্রাম প্লাবিত হচ্ছে। 30টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। বুড়িচং আগারনগর একটি এলাকায় সেখানে একজনের লাশ কিন্তু পানিতে ভেসে উঠেছে। যাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাদেরকে কিন্তু বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা তাদেরকে ত্রাণ দিচ্ছে, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন সরবরাহ করছে। পুরো কুমিল্লা জেলা জুড়ে প্রায় 260টি মেডিকেল টিম করা হয়েছে। আমরা ত্রাণ সহযোগিতা পাচ্ছি না, অল্প অল্প যারা স্কুলে আছে তারে পাচ্ছে, ভিতরে অনেক বাড়িঘরে খাবার পৌঁছতেছে না। আমার বরাসার উচ্চ বিদ্যালয়ে আছে 500 লোক, 81টা পরিবার অলরেডি আশ্রয় নিয়ে রাখছে। 4,000 হেক্টর ফসলের জমি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ। সচিবালয়ের সামনে আনসার সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখন কি অবস্থা? রোববার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। সে খবর জানতে এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সবশেষ জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা দেখছেন যে আসলে সচিবালয় এলাকা সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যারা আন্দোলনরত আনসার সদস্যরা রয়েছিলেন তারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম 2 জন সমন্বয়ক রয়েছেন অর্থাৎ সার্জিস আলম এবং আসনাত আব্দুল্লাহ তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এই খবরে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়। অতঃপর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে একত্র হয়ে রাত্রি 9টার দিকে সচিবালয় এলাকার দিকে আসলে আসতে শুরু করে এবং সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ, এই উপস্থিতিকে আসলে কেন্দ্র করেই এখানে যারা আন্দোলনরত আনসার সদস্যরা রয়েছিলেন তাদের সঙ্গে আসলে একটি সংঘর্ষের সৃষ্টি হয়। রাত্রি আনুমানিক 9:30টার দিকে সেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তখন বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর তারা যেমনটি বলেছেন যে আসলে সেই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আপনাদের যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই যে সচিবালয় এলাকায় যে সমন্বয়কদেরকে আটকে রাখা হয়েছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন আসনাত আব্দুল্লাহ তিনি যে অসুস্থ হয়ে পড়েছেন এমন একটি ছবিও ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে বলে আসলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী আসলে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ প্রকাশের চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের যারা সদস্য রয়েছেন তারা আসলে এই সচিবালয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুরু থেকে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে
প্রচুর পরিমাণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে ব্যাপক উপস্থিতিতে পুরো সচিবালয় এলাকায় এখন আসলে একটি বিক্ষোভের এলাকায় পুরো সচিবালয় অঞ্চলটি আসলে একটি বিক্ষোভের এলাকায় আসলে পুরো সচিবালয় এলাকাটি আসলে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রয়েছেন তারা আসলে যে এই জায়গাটি যে রয়েছে অর্থাৎ সচিবালয় এলাকার সচিবালয়ের বিভিন্ন দপ্তরের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় বিপুল পরিমাণ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন যে এবং সেই শিক্ষার্থীদের অর্থাৎ এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আমরা এই ঘন্টাখানেক আগে যেমনটি দেখেছি আসলে আমরা ঘন্টাখানেক আগে এখানে এসে যে যেমন চিত্রটি দেখেছি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছিলেন যারা কিনা শিক্ষার্থীদের এটি শান্ত হবার জন্য অনুরোধ করছিলেন এবং একই সময় সাধারণ শিক্ষার্থীরা প্রচুর তাদের যে প্রতিবাদ তাদের যে ক্ষোভ তারা সেটি আসলে প্রকাশের চেষ্টা করেছেন। আপনারা দেখছেন যে সচিবালয় এলাকায় একটি প্রোটোকলবাহী সচিবালয় এলাকায় আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি সচিবালয় এলাকায় একটি প্রোটোকল আপনারা দেখছেন যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়ির বহরটি সচিবালয় এলাকায় এসেছে। সচিবালয় এলাকায় দেখতে পাচ্ছি আপনারা দেখছেন তো আসলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের যে সংঘর্ষ সেই সাধারণ শিক্ষার্থীদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ সাধারণ শিক্ষার্থীদের যে আসলে প্রতিবাদের যে ভাষা তারা আসলে নানা স্লোগানে আসলে তাদের সেই প্রতিবাদকে তারা আসলে প্রকাশ করার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি এতক্ষণ কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের আসলে ঊর্ধ্বতন দপ্তরের কোনো কর্তা ব্যক্তিরা এই ঘটনাস্থলে ইতিমধ্যে এসেছে বলে আসলে আমরা একটি গাড়ি বহর দেখে প্রাথমিকভাবে ধারণা করছি। আপনারা দেখছেন এবং এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আসলে অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে এই এখানকার শৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের যে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আসলে শিক্ষার্থীদেরও ছাত্র প্রতিনিধি রয়েছে তাদেরকেও আমরা এখানে কাজ করতে দেখেছি। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতির পর আসলে এই মুহূর্তে একটি গাড়ি বহর রয়েছে, পতাকাবাহী একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখছেন শিক্ষার্থীরা আবারও স্লোগান দিচ্ছেন এবং ছাদের উপর আমরা সচিবালয়ের যে ভবন রয়েছে সেই ভবনের উপরেও বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন আসলে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে সম্পূর্ণ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নেই। বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধরনের ছোটখাটো বিশৃঙ্খলার ঘটনা ঘটতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এই মুহূর্তে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার মুখে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনা সদস্যরা যারা রয়েছেন তারা সেই ঘটনাটি মোকাবেলার সেই ঘটনাটি আসলে প্রোটেস্ট করার চেষ্টা করছেন।
এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর সদস্যরা সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে তারা আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে সেই জায়গাটি থেকে সরিয়ে দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন আসলে সচিবালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের যে ঢল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছিলেন সেই সমন্বয়কদের আটকে রাখার প্রতিবাদে, তাদেরকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের যে ঢল, সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিবাদ, সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এবং সচিবালয়ের যে ভবন রয়েছে সেই ভবনের ছাদেও আমরা আসলে বেশ কয়েকজনকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের আমরা আসলে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছিলেন যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক সার্জিস আলমকে একটি অর্থাৎ সচিবালয় ভবনের ছাদে আসলে লক্ষ্য করা গেছে। সচিবালয়ের ছাদে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাদা পাঞ্জাবি পরিহিত যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন অবরুদ্ধ সমন্বয়ক, অর্থাৎ যে দুইজন সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে সার্জিস আলম। সেই সার্জিস আলমকে আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে তারা উপর থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন অর্থাৎ রাস্তার উপর, সচিবালয় এলাকায় রাস্তার উপর যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রতি আসলে বিভিন্ন ধরনের বার্তা এবং ইশারা দিচ্ছেন, আমরা এমনটি আসলে দেখতে পেয়েছি। এবং আমরা আসলে আপনাদের আমার সহকর্মী যিনি রয়েছেন তাকে আসলে অনুরোধ করব ছাদের উপর যারা রয়েছেন তাদেরকে একটু যতটুকু সম্ভব আসলে দেখানোর জন্য। আপনারা এবং সম্ভবত একটি উদ্ধারকারী দল আসলে এখানে এসেছেন, যারা এই অবরুদ্ধ সমন্বয়কদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, এমনটি আসলে গুঞ্জন শুনতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি রেস্কিউ টিমের গাড়িবহর আসলে সচিবালয়ের যে 2 নম্বর গেট রয়েছে সেই বাংলাদেশ সচিবালয়ের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে সম্ভবত এই যে গাড়িবহরটি রয়েছে তারা আসলে তারা এই অবরুদ্ধ যে সমন্বয়করা রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্যই এসেছেন বলে আসলে এমনটি আমরা এখান থেকে জানতে পেরেছি। আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন দপ্তর রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসারেরও একটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের একটি গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন যে সার্জিস আলম যিনি সমন্বয়ক তিনি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেই ছাদ থেকে আসলে কথাবার্তা দিচ্ছেন, সেই ছাদ থেকে আসলে কথা বলার চেষ্টা করছেন। আমরা একটু শোনার চেষ্টা করব সার্জিস আলম আসলে কি বলছেন। সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপদেষ্টাবৃন্দ সকলে এখন রয়েছে, তারা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে সুশৃঙ্খল ভাবে আমরা আবার আমাদের ক্যাম্পাসে ফিরে যাব। বলে দিতে চাই আমাদের ভাইদের যত্ন ধরিয়েছে, আমরা এখন সুশৃঙ্খল ভাবে সবাই আমাদের দোল চত্বরের ওইখানে শত শত ভাইরা অপেক্ষা করছে, আমরা ওইখানে একসাথে যাবো।
কার্যকরী করে আদালতকে আদালতে পাঠিয়েছি। আপনারা দেখছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম একজন সমন্বয়ক রয়েছেন সার্জিস আলম, তিনি আসলে এখানে বিক্ষোভরত আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে সার্জিস আলম একটি বার্তা দিচ্ছিলেন। আপনারা দেখেছেন এই মুহূর্তে সার্জিস আলম যেমনটি বলেছেন যে আসলে তাদের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন যারা এতক্ষণ এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে ক্যাম্পাসে ফিরে যেতে, অর্থাৎ তারা রাজু ভাস্কর্যে ফিরে যাবেন এবং রাজু ভাস্কর্যেই তারা সারা রাত অবস্থান করবেন বলে এমনটি আসলে আমাদেরকে সার্জিস আলম জানিয়েছেন। তো এই ছিল সচিবালয় এলাকায় আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে। অন্তর্বর্তী সরকার ঠিক কতদিন ক্ষমতায় থাকবে সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে কখন নির্বাচন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব দাবি দেওয়া পূরণে সময় প্রয়োজন উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, সেনাসহ বিভিন্ন বাহিনীকে কলঙ্কিত করা হয়েছে, পর্যায়ক্রমে দোষীদের সাজা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে বন্যা মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে জানিয়ে বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন, কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। আবারও জানাবো বন্যা পরিস্থিতির খবর। ফেনীর বেশিরভাগ উপজেলা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত দাগনভূঞা ও সোনাগাজীতে দু এক জায়গায় পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট চরমে। এখনও বন্ধ রয়েছে অধিকাংশ মোবাইল টাওয়ার। আরও জানাচ্ছেন আতিয়ার সজল।
ফেনীর বন্যা পরিস্থিতি আসলে নিত্য নৈমিত্তিকভাবে মানে নতুনভাবে ডাইভার্সন হচ্ছে বা নতুন রূপে দেখা যাচ্ছে। এক সপ্তাহ ধরে যে বন্যার তীব্রতা ধারণ করেছিল তার মধ্যে প্রথম দিকে যে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং যে ছাগলনাইয়া এই 3টি উপজেলা প্রথম দিকে আক্রান্ত হয়েছে এবং সেখানে কিন্তু পানিতে উঠে কিন্তু বাড়ি ঘর তলিয়ে রাস্তাঘাট তলিয়ে কিন্তু একাকার অবস্থা হয়েছে। তারপরে কিন্তু 2 দিন পরেই কিন্তু সেই পানিটা ছড়িয়ে পড়ে ফেনী সদর উপজেলায়। ফেনী সদর উপজেলায় পানি কিন্তু গত কয়েকদিন ধরে একভাবে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেই পানি কমতে শুরু করে। কিন্তু ফেনী সদর উপজেলা এবং ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের পানি কিছুটা কমলেও কিন্তু সংকট তৈরি হচ্ছে নতুন করে ফেনীর দাগনভূঞা উপজেলা এবং সোনাগাজী উপজেলায়। এই দুটি উপজেলায় এই যে পানিগুলো পর্যায়ক্রমে সেগুলো একের পর এক ছড়িয়ে যাচ্ছে সে দুটি উপজেলায়, যার কারণে গতকাল থেকেই কিন্তু সেখানকার এই দুটি উপজেলার বিভিন্ন বাড়িঘর তোলাতে শুরু করে এবং রাস্তাঘাট তোলাতে শুরু করে যোগাযোগ সেখানে বন্ধ হয়ে যেতে শুরু করে। আরেকটা সংকট তৈরি হয়েছে যেখানে পানি নেমে কিছুটা কমেছে, সেটা হচ্ছে ফুলগাজী, পরশুরামে এবং ছাগলনাইয়াতে। সে পানি কমে যাওয়ার কারণে কিছুটা কমার কারণে কিন্তু এখন আগে যেখানে বোট নিয়ে বা বিভিন্ন ডিঙ্গি নিয়ে নৌকা নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালাতো, মানুষের খাদ্য বা ত্রাণ সহায়তা পৌঁছাতো, সেখানে কিন্তু এখন সে ডিঙ্গিগুলো যাচ্ছে না। কারণ জায়গায় জায়গায় যখন পানি কমে গিয়েছে তার কারণে কিন্তু সড়ক কিছু জায়গায় উঠে গিয়েছে দেখা যাচ্ছে। আবার কোনো জায়গায় কিন্তু পানি সড়কে বেশি থাকার কারণে ওখান থেকে কিন্তু যান চলাচলও করছে না, যার কারণে কিন্তু সেখানে কিছুটা দুর্গম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই যেখানে কিছুটা পানি কমেছে সেখানে কিন্তু বন্যার যে ভয়াবহতা, তীব্রতা সেটা কিন্তু ফুটে উঠছে, যে ভয়ঙ্কর যে তাদের করাল ঘাসে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে আগ্রাসীটা ফুটে উঠছে। আবার কিন্তু ফেনী সদর থেকে শুরু করে যেসব জায়গায় পানি চলে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ একটা দুর্বিষহ জীবনযাপন করছে। সব মিলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেখানে 650 মতো নেটওয়ার্কের যে টাওয়ার রয়েছে সেখানে মাত্র 55 থেকে 60টি টাওয়ার চালু রয়েছে। বাকি সব টাওয়ারগুলো বন্ধ থাকায় যোগাযোগ কিন্তু সেমনভাবে না করায় আত্মীয় স্বজন বা যারা পরিচিত রয়েছে তাদের ভিতরে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং যে মেডিকেল যে বিভিন্ন আসবাবপত্র সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখনও দরকার। বিভিন্ন জায়গা থেকে যেটা আসছে সেটা কিন্তু এখনও যেভাবে পৌঁছানো দরকার সেভাবে সমন্বয়হীনতার কারণে পৌঁছাচ্ছে না। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বন্যা দুর্গত 11 জেলার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। বলেছেন 10,47,029টি পরিবার রয়েছে পানিবন্দী, আর এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে 4 লাখেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নগদ সহায়তার জন্য 3,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সচিব। 73টা উপজেলা বন্যা কবলিত রয়েছে, 10,47,029টি পরিবার পানিবন্দী রয়েছে। এই মুহূর্তে মৃত সংখ্যা 18 জন, তবে মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, যে কারণে আমরা এই মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি সমতল হ্রাস পাবে। দুর্যোগ এক করেছে সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেন ত্রাণের বন্দর। টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর জিমনেশিয়ামে নেওয়া হচ্ছে খাদ্য এবং পোশাক। এছাড়াও হেলিকপ্টার সহ নানাভাবে ত্রাণ সামগ্রী দুর্গম এলাকায় পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। একটি দুর্যোগ, একটি ঐক্য। বাংলাদেশ পেরেছে, বাংলাদেশ পারবে। জুলাই বিপ্লবের পর এক বৈষম্যহীন বাংলাদেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। লাইনে লাইনে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান, আবার কেউ আসছেন নিজ নিজ সংস্থার পক্ষ থেকে গণত্রাণ কার্যক্রমে অংশ নিতে। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিকতার আহ্বানে ছুটছেন সবাই। বলছেন এ এক অনন্য বাংলাদেশ। এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনেরই দুর্যোগ মোকাবেলা। এই যে বাচ্চাদের মৃত্যুটা, এটা আমি মেনে নিতে পারছি না। আমি এখনো মেন্টালি আমি ট্রমার মধ্যে আছি। আমার ভিতরে কেমন যেন সবসময় একটা অস্থিরতা কাজ করে যে যদি কিছু করতে পারি এদের জন্য। আমার থেকে তারা খুবই কষ্টে আছে, তখন নিজেকে খুব অসহায় মনে হয় যে আমি এত ভালো জায়গায় আছি কিন্তু তারা এত কষ্টে আছে। আগে আমরা আসলে কখনো এরকম দেখিনি যে এরকম স্টুডেন্টরা এসে ছোট থেকে শুরু করে একদম অনেক বৃদ্ধ মানুষও এসে কাজ করছে। অনেকে দেখলাম পিকআপ ভাড়া করে নিয়ে এসেছে। আসলে বাঙালিদের যে একটা ঐক্য, সেটা আসলে এই দুর্যোগের সময় বেশি করে বোঝা যায় যে আমরা
কাউকে আলাদা করে দেখি না, আমরা সবাই মিলে এক। এদিকে শনিবার সংগ্রহ করা ত্রাণ সামগ্রী হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। পরিবহনে সাহায্য করছে ফায়ার সার্ভিস। সমন্বয়করা বলছেন, বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায়ও পৌঁছানো হবে ত্রাণ। আমাদের এখন হচ্ছে যে প্যাকেটগুলো যাচ্ছে, আসলে এগুলো এখন হেলিকপ্টারের মাধ্যমে ইমার্জেন্সিতে আসলে নোয়াখালীতে যাবে এবং ফেনীতে যাবে। এমনও অনেক জায়গায় রয়েছে যেখানে নৌকা দিয়েও সবাই প্রত্যেকটি গ্রামে গ্রামে পৌঁছাতে পারছে না। তো সেই জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু ভাই বোনরা আসলে যতটুকু তাদের ত্রাণ প্রয়োজন ততটুকু আসলে ওই জায়গা থেকে পাচ্ছে না। কিন্তু আমাদের কাছে যদি কোনো মেসেজ আসে, আমরা সাথে সাথে চেষ্টা করছি যে কোনো উপায় সেটি সেখানে পৌঁছে দেওয়ার জন্য। চতুর্থ দিনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে নগদ অর্থ নেওয়া হয় টিএসসিতে এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে 3 মাসের বেশি সময় দরকার নেই, তবুও অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, এমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, জনগণের ভোটে নির্বাচিতরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। গত 6 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র সংস্কার করে দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন উপদেষ্টারা ও নিরাপত্তা বিধান করিব। রোববার সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে তার দল। যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। খুব কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন যে সেটাকে একেবারে মূলোৎপাটন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না। বাট 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কারটা আনতে হবে। আপনি করলেন, সেটা র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব কিছুর জন্য। দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এর আগে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আয়নাঘরের সৃষ্টিকারী ও দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান। আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না, একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। 20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী খালিদ হত্যার ঘটনায় লালবাগ থানার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু, জুনায়েদ আহমেদ পলক সহ 6 আসামির 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরভিয়া খানমের আদালতে আসামিদের হাজির করে 10 দিন রিমান্ড চাওয়া হয়। আদালত 7 দিন মঞ্জুর করেন। এদের মধ্যে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন রয়েছেন। এর আগে সন্ধ্যার পর ডিবি কার্যালয় থেকে আদালতে আনা হয় আসামিদের। এদিন বসিলা এলাকায় সুজন হত্যা মামলার সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 4 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়াও চকবাজার থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে আরও 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নিয়ে আইনজীবী জানান, আসামিদের উস্কানি আর নির্দেশেই শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে বিডিআরের সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের হলে বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি নথিভুক্তের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান। ভুক্তভোগী ডিএডি আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন। এছাড়াও শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শিক্ষার্থী হত্যা ও বিডিআর হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় 8টি মামলা করা হয়। মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রারে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রিভিশন আবেদন জমা দেওয়া হবে। আবেদনকারী বদিউল আলম মজুমদারের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী শরীফ ভুঁইয়া আবেদন জমা দেবেন। সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের অফিসে সংবাদ সম্মেলনে তথ্য জানান। ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক সহ আরও 14টি গ্রাউন্ড উল্লেখ করে রিভিশন আবেদন করা হচ্ছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বিচারপতি এবিএম খায়রুল হক স্বার্থপ্রণোদিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়াকেই পূর্ণাঙ্গ রায় হিসেবে দিয়েছিলেন। উন্নত জাতের নারিকেল চারা আমদানি করলেও দেশের কৃষিতে কোনো প্রভাব ফেলতে পারেনি কৃষি অধিদপ্তর। মাঠ পর্যায়ে কোনো রিপোর্ট ছাড়াই মিথ্যা আশ্বাস দিয়ে সব চারা বিক্রি করা হয় 500 টাকা দরে, কিন্তু ফলন না হওয়ায় কৃষকের শত শত কোটি টাকা যেমন লোকসান হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত সামগ্রিক জাত উৎপাদন। সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 2015 সালে ভিয়েতনাম ও কেরালার খাটো জাতের নারিকেল চারা আমদানি করে কৃষি মন্ত্রণালয়। 4 বছরে সরকারি বেসরকারিভাবে প্রায় 9 লাখ চারা এনে বিক্রি করা হয় প্রতি পিস 500 টাকা দরে। বলা হয় 3 বছরেই পাওয়া যাবে ফলন, বছরে মিলবে প্রতি গাছে অন্তত 150 ফল। কৃষি বিভাগ ও কর্মকর্তাদের এমন প্রচারণায় আগ্রহী হয়ে ব্যক্তি থেকে বাগানি হুমড়ি খেয়ে পড়েন চারা কিনতে, কিন্তু 9 বছরও মেলেনি আশানুরূপ ফলন। তবে প্রকল্প পরিচালকের রয়েছে সারা জাগানো বক্তব্য। এটা গবেষণা না করে কিন্তু আনা হয়নি। এমন বক্তব্যের রেশ ধরেই সময় সংবাদ যায় আসাদ গেট হর্টিকালচারে। সেখানে থাকা 2টি গাছেও মেলেনি দৃশ্যমান ফলন। এবার আমাদের গন্তব্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, যেখানে মাঠ পর্যায়ে সম্প্রসারণের পর গবেষণার জন্য দেয়া হয় 10টি চারা, কিন্তু সেসব গাছেও নেই কোনো সুখবর। বাহির থেকে এই নারিকেল চারা নিয়ে এসে কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সম্প্রসারণ করা হয়েছে সারা দেশে, এবং সফল কোনো রিপোর্টও মেলেনি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে। এই ভিয়েতনামি নারিকেলটা আমাদের এই দেশে আমাদের কৃষি গবেষণার যে বিভিন্ন স্টেশন আমরা পরীক্ষা করে এইগুলো ছাড় দেওয়ার মতো কোনো রিকমেন্ডেশন আমরা করি নাই। কর্তার ইচ্ছাতেই সম্প্রসারণ কৃষির, যা দেশের মাটি বা কৃষক বান্ধব হোক বা না হোক, এমন বার্তাই দিয়েছেন কৃষি সম্প্রসারণের সদ্য বিদায়ী মহাপরিচালক। আমরা কিন্তু সেটা অনেকটা আবেগের বশবর্তী আনছিলাম, ওটা আমরা এখানের জলবায়ুতে এটা ফ্রুটফুল হবে কিনা এটা ভাবিনি। দেশের মাটি ঠিক রাখতে ভিয়েতনামি নারিকেল চারা পরীক্ষা নিরীক্ষা তো হয়নি, উল্টো আর্থিক ক্ষতি মেলানো দায়। প্রতি চারা ও রোপণ খরচ, প্রতি বিঘায় লাখ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে কৃষকদের। ফসল না হয় ব্যাহত হয়েছে জাতীয় উৎপাদন। ঘাটতি পুষিয়ে দেয়া ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। অধিকাংশ কৃষকরাই বলছে যে আমরা সার লাগানোর পরে ওইভাবে গাছ বড় হয়নি, অনেকগুলো আপনার ঝরে গেছে। এই যে জিনিসগুলা একটা গবেষণা ছাড়া এত বড় একটা প্রকল্প কেন হাতে নেওয়া হলো, এবং হাতে নেওয়ার পরে আমার এই গরিব কৃষক তাদেরকে কেন ক্ষতিগ্রস্ত করা হলো। এদিকে ফলন না হয় অভিযোগ করলেও নানা হয়রানির শিকার হয়েছেন অনেক কৃষক। গালমন্দও করেছেন কৃষি বিভাগের 2-1 কর্মকর্তা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ভারতের কলকাতায় নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার জেরে ক্রমেই জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের 1 দফা দাবি। মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে দেওয়া হয়েছে কার্যালয় ঘেরাও কর্মসূচি, আর এতে সমর্থন দিয়েছে বিজেপিও। কর্মসূচির দিন শহরে বিশৃঙ্খলার আশঙ্কায় বাসিন্দারা। সুব্রত আচার্যের রিপোর্টে জানবো বিস্তারিত। ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের 1 দফা দাবিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ছাত্র সমাজের। মঙ্গলবার ডাকা এই কর্মসূচিতে সমর্থন দিয়ে দাবি যেন আরও জোরালো করল কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ঘোষণা অনুযায়ী কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিতে ছাত্র সমাজের সঙ্গে রাস্তায় থাকবেন বিজেপির নেতাকর্মীরা।
এতেই নাশকতার শঙ্কা তৈরি হয়েছে রাজ্য সরকারের গোয়েন্দাদের মাঝে। কর্মকর্তারা জানিয়েছেন কর্মসূচি ঘিরে বাড়তি সতর্ক অবস্থানে থাকবে প্রশাসন। আতঙ্কে আছেন শহরের সাধারণ বাসিন্দারাও। এই গভর্নমেন্ট বাড়াবাড়ি করে ফেলছে, যে কোনো জিনিস ধামাচাপা দেওয়ার জন্য। প্রশাসন এটার সাথে জড়িয়ে আছে। অল কাস্ট এন্ড ক্রিড এখন রাস্তায় নেমে পড়েছে, তো এটা আমার মনে হয় খুব একটা ভালো সংকেত নয়। মমতার পদত্যাগের দাবির কর্মসূচি শুরু হয় সম্প্রতি নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে। 15 দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় সন্দেহভাজন একজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ। যদিও তদন্তের দায়িত্ব স্থানীয় পুলিশের হাত থেকে ঘুরে গেছে সিবিআইয়ের কাছে। তারাও আশানুরূপ অগ্রগতি দেখাতে পারছেন না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। 8 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় পুরো ভারতকে। এরপর থেকেই বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। সম্প্রতি সুপ্রিম কোর্টের আহ্বানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।